প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মাহমুদুল হাসান শাহেদ স্বাগত জানাই বাংলাবিদ একাডেমিতে। আজ আমরা তোমাদের বাংলা বই আনন্দপাঠ থেকে দ্বিতীয় গল্প নয়াপত্তন বইটি পড়ব, যার লেখক বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিক জহির রায়হান। এই ভিডিওতে আমি গল্পটি খুব সহজভাবে পড়ে শোনাবো। সাথে থাকবে শব্দার্থ ও টিকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শেষে এই পাঠের মূলভাব বিশ্লেষণ। তোমরা যারা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও বা বাংলা বইকে একদম সহজভাবে আয়ত্ত করতে চাও, তারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে বাংলা বই নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের পাঠ নয়াপত্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নিউজ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সোনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। হেডমাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এতকালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। সে আজ বহু বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র ইন্টার্স পাশ করে বেরিয়েছেন সোনু পণ্ডিত। 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। গায়েই থাকতেন তিনি। গায়ে থেকে জমিদারির তদারক করতেন। অবসর সময় তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন। বললেন, সে তো বড় ভালো কথা। গায়ের লোকগুলো সব গণ্ড মূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া না শেখাতে পারো, সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি এনে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনু জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল। তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি, জুলু চৌধুরীর স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরে কাটা 4 কোণী ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জল করত সকাল বিকেল। আজও করে, যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকা দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আতকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল,
টাকা পয়সার কথা মুখে এনো না কখনো। দেখছো না কত বড় ইস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হতে যাচ্ছি। আধলা পয়সা নেই হাতে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব। কেউই চান না, না চৌধুরী, না সরকার, না কেউ। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করল, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইড়া দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থাইকা, সে আশা ছাইড়া দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো সেইলাপোলাগুলো বুঝি মূর্খই থাকব? তা আর কি কইবার আছে কও, আমি তো আমার সাধ্যমতো করছি, আসতে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইবা পণ্ডিত, তুমি তো এখানেও বহুত করছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো এই স্কুলের পিছনে, তুমি আর কি করবা? দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠ ঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপদাদা 14 পুরুষে কোনো দিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো ছেইলা পইলারাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কও নাই ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপদাদাই লেখাপড়া কইরা কয়জন তো জানতো না, বাপদাদা জানতও না, দেখা বুঝি আমাগো ছেলা পইলাগুলাও কিছুই জানবো না। ইতা কিতা কৌমিয়া, তকু শেখ রুখে উঠল ওদের ওপর। সোনু পণ্ডিত বলল, আগের জামানা চাইলা গেছে চইলা গেছে মিয়া, এই জামানা আইছে লেখাপড়ার জামানা, লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা? জোয়ান ছেলে তোরাব আলী অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিব না, তা বুঝাই গেল, আর গভর্নমেন্টর কথা রাইখা দাও, গভর্নমেন্টটাও মইরা গেছে, এখন কি করবা, এটা কিছু করো। হু, কি করবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব ইয়ে হইছে, যাও স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না, না গভর্নমেন্টও না চৌধুরী, বলে কোমরে গামছা আটল হাসমত। বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাব আলীও লাফিয়ে উঠল, বলল, টিনের ছাদ যদি না দিবার পারি, অন্তত ছনের ছাদ তো দিবার পারমু এ কয়টা। কি মেয়ারা? হ, ঠিক ঠিক কথাই কইছে আলীর পো। গুঞ্জরণ উঠল চারদিকে। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, ছনের ছাদই দিমু আমরা। ছনের ছাদ দিতে কয়াটি ছন লাগব? কি পণ্ডিত, চুপ করে রইল কেন, কও না। কমপক্ষে 30টা লাগব, মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমারকে, আমি 2টা দিমু পণ্ডিত, আমরাটাও লিস্টি করো।
এগিয়ে এসে বলল কদম আলী। তোরাব বলল, আমার কাছে ছন নাই, ছন দিবার পারবো না আমি, আমি বাস দিমু গোটা 7 কুড়ি, বাসও তো 7-8 কুড়ির কম লাগব না। হ হ, ঠিক ঠিক, সবাই সাই দিল ওর কথায়। 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাস এলো, ছন এলো, তার সঙ্গে বেতো এলো বাস আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাকরিয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছ মিয়ারা, কিন্তু যারা গতর খাটাইব তাগদো পয়সা দিবে কে? হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠলেন সোনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল, নিজের কাম নিজে কর্মু, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা, শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব। টান মারো না মিয়ারা, টান মারো। হু মারো জোয়ান হইয়া, সাবাস জোয়ান হইও, টান মারো টান মারো। আস্তে আস্তে। এত তরবর করলে হয়, বলল বুলির বাপ। হ কমের মানুষ হইয়া আপনা কাম হইও, টান টান মারো চৌধুরী হইও, চৌধুরীর লাশ হইও। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠলেন তোরাব আর তকু। হাসল সবাই। খক খক করে কেশে নিয়ে বুড়ো হাসমুদ বলল, মরা গার্মেন্টও কইল না মিয়ারা, মরা গার্মেন্টও কইলা না? মরা গার্মেন্টও হইও, গার্মেন্টর লাশ হইও, টান টান। করম মাঝি চুপ করে এতক্ষণ। বলল, ফুর্তিতে কাম করো মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। বাহ বাহ, মাঝির পো বাহ, চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বাক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকালো। কি বক্সালি, সিন্নির গন্ধে ধইয়া আইসো বুঝি, কয়দিনের উপাস? যত দিনে রই, তোমার তাতে কি? ব্যাপারীর কথায় খেপে উঠলেও কাদের বক্স। এত দেমাগ দেহাও কেন মিয়া, উপাস ক্যাডা না থাকে, তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তুফু সমর্থন করল তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধ বেলা উপাস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপবাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরাব বলল, কি মিয়ারা, কিতা নিয়া তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। মারো জোয়ান হেইও, চৌধুরীর লাশ হেইও, মরা চৌধুরী হেইও। আহারে চৌধুরীরে, খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে। আকরম হাজি রুষ্ট হলো ওদের ওপর। এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালো না। এখনও চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়া এত বাড়াবাড়ি ভালো না। চাষ করি তো মাগনা চাষ করি না মিয়া তোমার। তোরা রেগে উঠল এর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দি তারে। পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালবার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্তক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গভর্নমেন্টরের আর চৌধুরীর আয়না একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত, তগর ছাড়াও চলবার পারি আমরা। হ তগরে ছাড়াও চলবার পারি, ঘাড় বাকাল সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বট গাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তনু শেখের। 8 হাত লম্বা কাঠের উপর পেরেক আটা ফলক, তার উপর যশু চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকাল। ওইটা আর এখানে কেন, বলল তকু শেখ। ওইটারে ফেরাইয়া দে খালে, চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরাব। থাম থাম, ফেলাস না, এদিকে আন।
কালো চারকোনি ফলকটার ওপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাব আলী। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠকয়লা তুলে নিয়ে একটু হাতে কি যেন লিখল সে ফলকটার ওপর। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইখানে কি লেখাইবার আছে আলিরপো? কি তা লেখবার আছো ওইখানে? পইরা দেহ না পণ্ডিত, পইরা দেহ। ৮ হাত লম্বা কাঠের ওপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরাব। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাস আলিরপো, ইতা কিতা কইরাস? ঠিক কইরেছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। লেখক পরিচিতি। জহির রায়হান 1935 খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। ছোট গল্প ও উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন। হাজার বছর ধরে আরেক ফাল্গুন, বরফ গলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস। তার একমাত্র গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন থেকে নেয়া, কাচের দেয়াল তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ এ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি। মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান 1972 খ্রিস্টাব্দে নিখোঁজ হন। পাঠ পরিচিতি ও মূলভাব। গল্পটি পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস সোনু পণ্ডিত গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে সোনু পণ্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের সম্পন্ন ব্যক্তি জুলু চৌধুরীর কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই। এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। আবার তাদের এই উৎসাহে চাষি তোরাব আলী স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সোনু পণ্ডিতের স্কুল। সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে সে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব, আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও। গল্পটি সে ইঙ্গিত দেয়। শব্দার্থ ও টিকা। পত্তন, আরম্ভ, সূচনা। গায়ে অর্থাৎ গ্রামে। নিউজ মানে কুজো, রুক্ষ মানে খসখসে। বার্ধক্য, বৃদ্ধ অবস্থা। জ্যামিতিক অর্থাৎ জ্যামিতির নকশা জাতীয়। ফান্ড, তহবিল। হেড মানে মাথা নিচু করা। এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা, এ সময়ের এসএসসি সমানের। তদারক, দেখাশোনা। গণ্ডমূর্খ অর্থাৎ জ্ঞান বুদ্ধিহীন। অনাবাদি, চাষ বা আবাদ করা হয় না এমন। ছুতোর, কাঠের কাজ করা শ্রমিক। ধেনু জমি, যে জমিতে ধান হয়। পেরে কাটা অর্থাৎ লোহার ছোট কাটা লাগানো। জল জল অর্থাৎ উজ্জ্বল হয়ে থাকা। আকস্মিক মানে হঠাৎ। জং অর্থাৎ মরিচা। আতকে মানে চমকে। এস্টাবলিশমেন্ট অর্থাৎ প্রতিষ্ঠা। রেগুলার অর্থাৎ নিয়মিত। হাঁসফাঁস মানে অতি কষ্টে শ্বাস নেওয়া ও ত্যাগ করা। অগত্যা
নিরুপায় হয়ে। খুঁট, কোনো প্রান্তে। কাচারি, সরকারি অফিস। গুঞ্জরণ মানে গুনগুন রব। মোক্ষম, জুতোশয়। ছন, শন অর্থাৎ এক ধরনের ঘাস যা দিয়ে গ্রামে ঘরের ছাদ তৈরি করা হয়। যোগার যন্ত্র, আয়োজন বা প্রস্তুতি। তরবর মানে তাড়াহুড়া, ফুর্তিতে মানে আনন্দের সঙ্গে। সিন্নি বা শিরনি এক ধরনের খাবার। বান অর্থাৎ বেঁধে দেয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পাঠ করলাম আনন্দ পাঠ বইয়ের দ্বিতীয় গল্প নয়াপত্তন। আশা করি ভিডিওটি দেখার পরে তোমাদের এই গল্প নিয়ে কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই বাংলা বিএড একাডেমি চ্যানেলের সাথে থাকো। আর হ্যাঁ, ক্লাসের সহপাঠীদেরও এই ভিডিওটি শেয়ার করে দিও। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। বাংলা বিএড একাডেমির সাথে থাকো, ভালো থাকো, পড়াশোনা নিয়ে মনোযোগী থাকো। আল্লাহ হাফেজ।